একাদশ পর্ব। পরদিন আমার অনিচ্ছায় যাওয়া ঘটিয়া উঠিল না, কিন্তু পরের দিন আর ঠেকাইয়া রাখা গেল না। মুরারিপুর আখড়ার উদ্দেশ্যে যাত্রা করিতেই হইল। রাজলক্ষ্মীর বাহন রতন, সে নহিলে কোথাও পা বাড়ানো চলে না। কিন্তু রান্নাঘরের দাসী লালুর মাও সঙ্গে চলিল। কতক জিনিসপত্র লইয়া রতন ভোরের গাড়িতে রওনা হইয়া গিয়াছে। সেখানকার স্টেশনে নামিয়া সে খান দুই ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া রাখিবে। আবার আমাদের সঙ্গেও মোট ঘাট যাহা বাঁধা হইয়াছে তাহাও কম নয়। প্রশ্ন করিলাম, সেখানে বসবাস করতে চললে নাকি? রাজলক্ষ্মী বলিল, দু একদিন থাকবো না। দেশের বন জঙ্গল, নদী নালা, মাঠ ঘাট তুমি একলা দেখে আসবে, আর আমি কি সে দেশের মেয়ে নই? আমার দেখতে সাজ যায় না? তা যায় মানি, কিন্তু এত জিনিসপত্র, এত রকমের খাবার দাবার আয়োজন। রাজলক্ষ্মী বলিল, ঠাকুরের স্থানে কি শুধু হাতে যেতে বলো? আর তোমাকে তো বইতে হবে না, তোমার ভাবনা কিসের? ভাবনা যে কত ছিল সে আর বলিব কাহাকে। আর এই ভয়টাই বেশি ছিল যে বৈষ্ণবী বৈরাগীর ছোঁয়া ঠাকুরের প্রসাদ সে স্বচ্ছন্দে মাথায় তুলিবে, কিন্তু মুখে তুলিবে না। কি জানি সেখানে গিয়া কোনো একটা ছলে উপবাস শুরু করিবে, নাকি রাঁধিতে বসিবে বলা কঠিন। কেবল একটা ভরসা ছিল, মনটি রাজলক্ষ্মীর সত্যকার ভদ্র মন, অকারণে গায়ে পড়িয়া কাহাকেও ব্যথা দিতে পারে না। যদি বা এসব কিছু করে, হাসি মুখে রহস্যে কৌতুকে এমন করিয়াই করিবে যে আমিও রতন ছাড়া আর কেহ বুঝিতেও পারিবে না। রাজলক্ষ্মীর দৈহিক ব্যবস্থার বাহুল্যভার কোনো কালেই নাই। তাহাতে সংযম ও উপবাসে সেই দেহটাকে যেন লঘুতর একটি দীপ্তি দান করিয়াছে। বিশেষ করিয়া তাহার আজিকার সাজসজ্জাটি হইয়াছে বিচিত্র। প্রত্যুষে স্নান করিয়া আসিয়াছে। গঙ্গার ঘাটে উড়ে পাণ্ডার সযত্ন রচিত অলোক তিলক তাহার ললাটে। পরনে তেমনি নানা ফুলে ফুলে লতায় পাতায় বিচিত্র খয়ের রঙের বৃন্দাবনী শাড়ি। গায়ে সেই কয়টি অলঙ্কার। মুখের উপরে স্নিগ্ধ প্রসন্নতা। আপন মনে কাজে ব্যাপৃত। কাল গোটা দুই লম্বা আয়না লাগানো আলমারি কিনিয়া আনিয়াছে। আজ যাইবার পূর্বে তাড়াতাড়ি করিয়া কি সব তাহাতে সে গুছাইয়া তুলিতেছিল। কাজের সঙ্গে হাতের বালার হাঙরের চোখ দুটা মাঝে মাঝে জ্বলিয়া উঠিতেছে। হীরা ও পান্না বসানো গলার হাড়ের বিভিন্ন বর্ণচ্ছটা পাড়ের ফাঁক দিয়া ঝলকিয়া উঠিতেছে। তাহার কানের কাছেও কি যেন একটা নীলাভ দ্যুতি। টেবিলে চা খাইতে বসিয়া আমি একদৃষ্টে সেই দিকে চাহিয়াছিলাম। তাহার একটা দোষ ছিল, বাড়িতে সে জামা অথবা সেমিজ পরিত না, তাই কণ্ঠ ও বাহুর অনেকখানি হয়তো অসতর্ক মুহূর্তে অনাবৃত হইয়া পড়িত। অথচ বলিলে হাসিয়া কহিত, অত পারিনে বাপু, পাড়াগাঁয়ের মেয়ে, দিনরাত বিয়ানা আর সয় না। অর্থাৎ জামা কাপড়ের বেশি বাঁধা বাঁধি সূচিবায়ুগ্রস্তদের অত্যন্ত অস্বস্তিকর। আলমারির পাল্লা বন্ধ করিয়া হঠাৎ আয়নায় তাহার চোখ পড়িল আমার উপরে। তাড়াতাড়ি গায়ের কাপড় সামলাইয়া লইয়া ফিরিয়া দাঁড়াইল। রাগিয়া বলিল, আবার চেয়ে আছো? এভাবে বারে বারে কি আমাকে এত দেখো বলো তো? বলিয়াই হাসিয়া ফেলিল। আমি হাসিলাম, বলিলাম, ভাবছিলাম বিধাতাকে ফরমাস দিয়ে না জানি কে তোমাকে গড়িয়েছিল। রাজলক্ষ্মী কহিল, তুমি। নইলে এমন সৃষ্টি ছাড়া পছন্দ আর কার? আমার 5-6 বছর আগে এসেছ। আসবার সময় তাকে বায়না দিয়ে এসেছিলে, মনে নেই বুঝি? আমি কহিলাম, না, কিন্তু তুমি জানলে কি করে? সে কহিল, চালান দেবার সময় কানে কানে তিনি বলে দিয়েছিলেন। কিন্তু হলো চা খাওয়া, দেরি করলে যে আজও যাওয়া হবে না। আমি কহিলাম, নাই বা হলো। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, কেন বলো তো? আমি কহিলাম, সেখানে ভিড়ের মধ্যে হয়তো তোমাকে খুঁজে পাব না। রাজলক্ষ্মী কহিল, আমাকে পাবে, আমি তোমাকে
খুঁজে পেলে বাঁচি। বলিলাম, সেও তো ভালো নয়। সে হাসিয়া কহিল, না, সে হবে না। লক্ষ্মীটি, চলো, শুনেছি নতুন গোসাইয়ের সেখানে একটা আলাদা ঘর আছে। আমি গিয়েই তার খিলটা ভেঙে রেখে দেব। ভয় নেই, খুঁজতে হবে না, দাসীকে এমনই পাবে। আমি কহিলাম, তবে চলো। আমরা মঠে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন ঠাকুরের মধ্যাহ্নকালীন পূজা সেইমাত্র সমাপ্ত হইয়াছে। বিনা আহ্বানে, বিনা সংবাদে এতগুলি প্রাণী অকস্মাৎ গিয়া হাজির। তথাপি কি যে তাহার খুশি হইল বলিতে পারি না। বড় গোসাই আশ্রমে নাই, গুরুদেবকে দেখিতে আবার নবদ্বীপে গিয়াছেন। কিন্তু ইতিমধ্যে জন্দুই বৈরাগী আসিয়া আমারই ঘরে আস্তানা গড়িয়াছে। কমললতা, পদ্মা, লক্ষ্মী, সরস্বতী এবং আরও অনেকে আসিয়া মহাসমাদরে অভ্যর্থনা করিল। কমললতা গাঢ়স্বরে কহিল, নতুন গোসাই, তুমি যে এত শীঘ্র এসে আবার আমাদের দেখা দেবে এ আশা করিনি। রাজলক্ষ্মী কথা কহিল, যেন কত কালের চেনা। বলিল, কমললতা দিদি, এ কদিন শুধু তোমার কথাই ওর মুখে। আরও আগে আসতে চেয়েছিলেন, কেবল আমার জন্যই ঘটে ওঠেনি। ওটা আমারই দোষে। কমলতার মুখ ক্ষণকালের জন্য রাঙা হইয়া উঠিল। পদ্মা ফিক করিয়া হাসিয়া চোখ ফিরাইয়া লইল। রাজলক্ষ্মীর বেশভূষা ও চেহারা দেখিয়া সে যে সম্ভ্রান্ত ঘরের মেয়ে তাহা সবাই বুঝিয়াছে। শুধু আমার সঙ্গে যে তাহার কি সম্বন্ধ ইহাই তাহারা নিঃসন্দেহে ধরিতে পারে নাই। পরিচয়ের জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। রাজলক্ষ্মীর চোখে কিছুই এড়ায় না। বলিল, কমললতা দিদি, আমাকে চিনতে পারছ না? কমললতা মাথা নাড়িয়া বলিল, না। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, বৃন্দাবনে দেখনি কখনো? কমললতাও নির্বোধ নয়, পরিহাসটা সে বুঝিল। হাসিয়া বলিল, মনে তো পড়ছে না ভাই। রাজলক্ষ্মী বলিল, না পড়াই ভালো দিদি। আমি এদেশেরই মেয়ে, কখনো বৃন্দাবনের ধারেও যাইনি। বলিয়াই হাসিয়া ফেলিল। লক্ষ্মী, সরস্বতী ও অন্যান্য সকলে চলিয়া গেলে আমাকে দেখাইয়া কহিল, আমরা দুজনে এক গাঁয়ে এক গুরুমশায়ের পাঠশালায় পড়তুম। দুটিতে যেন ভাই বোন, এমনই ছিল ভাব। পাড়ার সুবাদে দাদা বলে ডাকতুম। বোনের মতো আমাকে কি ভালোই বাসতেন। গায়ে কখনো হাতটি পর্যন্ত দেননি। আমার পানে চাহিয়া কহিল, হ্যাঁ গা, যা বলছি সব সত্যি নয়? পদ্মা খুশি হইয়া বলিল, তাই তোমাদের ঠিক একরকম দেখতে। দুজনেই লম্বা, ছিপছিপে, শুধু তুমি ফর্সা আর নতুন গোসাই কালো। তোমাদের দেখলেই বোঝা যায়। রাজলক্ষ্মী গম্ভীর হইয়া বলিল, যাবেই তো ভাই, আমাদের ঠিক একরকম না হয়ে কি কোনো উপায় আছে পদ্মা? ও মা, তুমি আমারও নাম জানো না যে দেখছি। নতুন গোসাই বলেছে বুঝি? বলেছে বলেই তো তোমাদের দেখতে এলুম। বললুম, সেখানে একলা যাবে কেন, আমাকেও সঙ্গে নাও। তোমার কাছে তো আমার ভয় নেই, একসঙ্গে দেখলে কেউ কলঙ্কও রটাবে না। আর রটালেই বা কি, নীলকণ্ঠর গলাতেই বিষ লেগে থাকবে, উদরস্থ হবে না। আমি আর চুপ করিয়া থাকিতে পারিলাম না। মেয়েদের যে কীরকম ঠাট্টা সে তারাই জানে। রাগিয়া বলিলাম, কেন ছেলে মানুষের সঙ্গে মিথ্যে তামাশা করছো বলো তো? রাজলক্ষ্মী ভালো মানুষের মতো বলিল, সত্যি, তামাশাটা কি তুমিই না হয় বলে দাও। যা জানি সরল মনে বলছি, তোমার রাগ কেন? তাহার গাম্ভীর্য দেখিয়া রাগিয়াও হাসিয়া ফেলিলাম। সরল মনে বলছি? কমললতা, এত বড় শয়তান ফাজিল তুমি সংসারে দুটি খুঁজে পাবে না। এর কি একটা মতলব আছে, কখনো এর কথায় সহজে বিশ্বাস করো না। রাজলক্ষ্মী কহিল, কেন নিন্দে করো গোসাই? তাহলে আমার সম্বন্ধে নিশ্চয়ই তোমার মনেই কোনো মতলব আছে। আমি কহিলাম, আছেই তো, কিন্তু আমার নেই, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক। রাজলক্ষ্মী উত্তর করিল। আমি কহিলাম, হ্যাঁ, যুধিষ্ঠির। কমললতাও হাসিল, কিন্তু সে উহার বলার ভঙ্গিতে। বোধহয় ঠিক কিছু বুঝিতে পারিল না, শুধু গোলমালে পড়িল।
কারণ সেদিনও আমি তো কোনো রমণীর সম্বন্ধেই নিজের কোনো আভাস দিই নাই। আর দিবই বা কি করিয়া? দিবার সেদিন ছিলই বা কি? কমলতা জিজ্ঞাসা করিল, ভাই তোমার নামটা কি? আমার নাম রাজলক্ষ্মী। উনি গোড়ার কথাটা ছেড়ে দিয়ে বলেন শুধু লক্ষ্মী। আমি বলি, ওগো, হ্যাঁ গো। আজকাল বলছেন নতুন গোসাই বলে ডাকতে। বলেন তবু স্বস্তি পাব। পদ্মা হঠাৎ হাততালি দিয়া উঠিল। আমি বুঝেছি। কমলতা তাহাকে ধমক দিল। পোড়ারমুখীর ভারী বুদ্ধি, কি বুঝেছিস বলতো? নিশ্চয়ই বুঝেছি, বলবো? বলতে হবে না, যা। বলিয়াই সে সস্নেহে রাজলক্ষ্মীর একটা হাত ধরিয়া কহিল, কিন্তু কথায় কথায় বেলা বাড়ছে ভাই। রোদ্দুরে মুখখানি শুকিয়ে উঠেছে। খেয়ে কিছু আসনি, জানি। চলো, হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করবে, তারপরে সবাই মিলে তাঁর প্রসাদ পাব। তুমিও এসো গোসাই। এই বলিয়া সে তাহাকে মন্দিরের দিকে টানিয়া লইয়া গেল। এইবার মনে মনে প্রমাদ গণিলাম, কারণ এখন আসিবে প্রসাদ গ্রহণের আহ্বান। খাওয়া ছোঁয়ার বিষয়টা রাজলক্ষ্মীর জীবনে এমন করিয়াই গাঁথা যে এ সম্বন্ধে সত্যাসত্যর প্রশ্ন অবৈধ। এ শুধু বিশ্বাস নয়, এ তাহার স্বভাব। এ ছাড়া সে বাঁচে না। জীবনের এই একান্ত প্রয়োজনের সহজ ও সক্রিয় সজীবতা কতদিন কত সংকট হইতে তাহাকে রক্ষা করিয়াছে সে কথা কাহারও জানিবার উপায় নাই। নিজে সে বলিবে না, জানিয়াও লাভ নাই। আমি শুধু জানি যে রাজলক্ষ্মীকে একদিন না চাহিয়াই দৈবাত পাইয়াছি। আজ সে আমার সকল পাওয়ার বড়। কিন্তু সে কথা এখন থাক। তাহার যত কিছু কঠোরতা সে কেবল নিজেকে লইয়া, অথচ অপরের প্রতি জুলুম ছিল না। বরঞ্চ হাসিয়া বলিত, কাজ কি বাপু অত কষ্ট করার? একালে অত বাঁচতে গেলে মানুষের প্রাণ বাঁচে না। আমি যে কিছুই মানি না সে জানে। শুধু তাহার চোখের উপর ভয়ঙ্কর একটা কিছু না ঘটিলেই সে খুশি। আমার পরোক্ষ অনাচারের কাহিনীতে কখনো সে দুই কান চাপা দিয়ে আত্মরক্ষা করে, কখনো বা গালে হাত দিয়া অবাক হইয়া বলে, আমার অদৃষ্টে কেন তুমি এমন হলে? তোমাকে নিয়ে আমার যে সব গেল। কিন্তু আজিকার ব্যাপারটা ঠিক এরূপ নয়। এই নির্জন মঠে যে কয়টি প্রাণী শান্তিতে বাস করে তাহারা দীক্ষিত বৈষ্ণব ধর্মাবলম্বী। ইহাদের জাতিভেদ নাই। পূর্বাশ্রমের কথা ইহারা কেহ মনেও করে না। তাই অতিথি কেহ আসিলে ঠাকুরের প্রসাদ নিঃসংকোচ শ্রদ্ধায় বিতরণ করে, এবং প্রত্যাখ্যান করিয়াও আজও কেহ ইহাদের অপমানিত করে নাই। কিন্তু এই অপ্রীতিকর কার্যই আজ যদি অনাহুত আসিয়া আমাদের দ্বারাই সংঘটিত হয়, তো পরিতাপের অবধি রহিবে না। বিশেষ করিয়া আমার নিজের। জানি কমলতা মুখে কিছুই বলিবে না, তাহাকে বলিতেও দিবে না। হয়তোবা শুধুমাত্র একটিবার আমার প্রতি চাহিয়াই মাথা নিচু করিয়া অন্যত্র সরিয়া যাইবে। এই নির্বাক অভিযোগের জবাব যে কি, এইখানে দাঁড়াইয়া মনে মনে আমি ইহাই ভাবিতেছিলাম। এমনই সময় পদ্মা আসিয়া বলিল, এসো নতুন গোসাই, দিদিরা তোমাকে ডাকছে। হাত মুখ ধুয়েছ? আমি কহিলাম, না। তবে এসো, আমি জল দিই, প্রসাদ দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করিলাম, প্রসাদটা কি হলো আজ? সে কহিল, আজ হলো ঠাকুরের অন্নভোগ। মনে মনে বলিলাম, তবে তো সংবাদ আরও ভালো। জিজ্ঞাসা করিলাম, প্রসাদ কোথায় দিলে? পদ্মা বলিল, ঠাকুর ঘরের বারান্দায়। বাবাজি মশাইয়ের সঙ্গে তুমি বসবে, আমরা মেয়েরা খাবো পরে। আজ আমাদের পরিবেশন করবে রাজলক্ষ্মী দিদি নিজে। আমি জিজ্ঞাসা করিলাম, সে খাবে না? সে কহিল, না, সে তো আমাদের মতো বৈষ্ণব নয়, বামুনের মেয়ে। আমাদের ছোঁয়া খেলে তার পাপ হয়। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার কমললতা দিদি রাগ করলে না? সে কহিল, রাগ করবে কেন, বরঞ্চ হাসতে লাগলো। রাজলক্ষ্মী দিদিকে বললে, পরজন্মে আমরা দু বোনে গিয়ে জন্মাবো এক মায়ের পেটে। আমি জন্মাবো আগে, আর তুমি আসবে পরে। তখন মায়ের হাতে দু বোনে এক পাতায় বসে খাবো। তখন কিন্তু জাত যাবে বললে
মা তোমার কান মলে দেবে। শুনিয়া খুশি হইয়া ভাবিলাম এইবার ঠিক হইয়াছে। রাজলক্ষ্মী কখনো কথায় তাহার সমকক্ষ পায় নাই। জিজ্ঞাসা করিলাম, কি জবাব দিলে সে? পদ্মা কহিল, রাজলক্ষ্মী দিদিও শুনে হাসতে লাগলো। বললে, মা কেন দিদি, তখন বড় বোন হয়ে তুমিই দেবে আমার কান মলে। ছোটর আস্পর্ধা কিছুতেই সইবে না। প্রত্যুত্তর শুনিয়া চুপ করিয়া রহিলাম। শুধু প্রার্থনা করিলাম ইহার নিহিত অর্থ কমললতা যেন না বুঝিতে পারিয়া থাকে। গিয়া দেখিলাম প্রার্থনা আমার মঞ্জুর হইয়াছে। কমললতা সে কথায় কান দেয় নাই, বরঞ্চ অমিলটুকু মানিয়া লইয়াই ইতিমধ্যে দুজনের ভারী একটা মিল হইয়া গেছে। বিকালের গাড়িতে বড় গোসাই দ্বারিকা দাস ফিরিয়া আসিলেন। তাহার সঙ্গে আসিল আরও জন কয়েক বাবাজি। সর্বাঙ্গের ছাপছোপের পরিমাণ ও বৈচিত্র্য দেখিয়া সন্দেহ রহিল না যে ইহারাও অবহেলার নয়। আমাকে দেখিয়া বড় গোসাই খুশি হইলেন, কিন্তু পার্শ্বদগণ গ্রাহ্য করিল না। না করিবারই কথা, কারণ শোনা গেল ইহাদের একজন নামজাদা কীর্তনিয়া এবং আর একজন মৃদঙ্গের ওস্তাদ। প্রসাদ পাওয়া সমাপ্ত করিয়া বাহির হইয়া পড়িলাম। সেই মরা নদী ও সেই বন বাদার, বেনু ও বেতসকুঞ্জ চারিদিকে, গায়ের চামড়া বাঁচানো দায়। আসন্ন সূর্যাস্তকালে তটপ্রান্তে বসিয়া কিঞ্চিৎ প্রকৃতির শোভা নিরীক্ষণ করিব সংকল্প করিলাম। কিন্তু কাছাকাছি কোথাও বোধ করি কচু জাতীয় আঁধার মানিক ফুল ফুটিয়াছে। তাহার বিভৎস মাংস পচা গন্ধে তিষ্ঠতে দিল না। মনে মনে ভাবিলাম, কবিরা ফুল এত ভালোবাসেন, কেহ এটাকে লইয়া গিয়া তাহাদের উপহার দিয়া আসে না কেন? সন্ধ্যার প্রাক্কালে প্রত্যাবর্তন করিলাম। গিয়া দেখি সেখানে সমারোহ ব্যাপার। ঠাকুর ও ঠাকুর ঘর সাজানো হইতেছে। আরতির পরে কীর্তনের বৈঠক বসিবে। পদ্মা কহিল, নতুন গোসাই, কীর্তন শুনতে তুমি ভালোবাসো। আজ মনোহর দাস বাবাজির গান শুনলে তুমি অবাক হয়ে যাবে। কি চমৎকার! বস্তুত বৈষ্ণব কবিদের পদাবলীর মতো মধুর বস্তু আমার আর নাই। বলিলাম, সত্যিই বড় ভালোবাসি পদ্মা। ছেলেবেলায় 2-4 ক্রোশের মধ্যে কোথাও কীর্তন হবে শুনলে আমি ছুটে যেতাম। কিছুতে ঘরে থাকতে পারতাম না। বুঝি না বুঝি তবু শেষ পর্যন্ত বসে থাকতাম। কমললতা, তুমি গাইবে না আজ? কমললতা বলিল, না গোসাই, আজ না। আমার তো তেমন শিক্ষা নেই, ওদের সামনে গাইতে লজ্জা করে। তাছাড়া সেই অসুখটা থেকে গলা তেমনই ধরে আছে, এখনো সারেনি। বলিলাম, লক্ষ্মী, কিন্তু তোমার গান শুনতেই এসেছে। ওভাবে আমি বুঝি বাড়িয়ে বলেছি? কমলতা সলজ্জে কহিল, বাড়িয়ে নিশ্চয়ই বলেছ গোসাই। তারপরে স্মিত হাস্যে রাজলক্ষ্মীকে বলিল, তুমি কিছু মনে করো না ভাই, সামান্য যা জানি তোমাকে আর একদিন শোনাব। রাজলক্ষ্মী প্রসন্ন মুখে কহিল, আচ্ছা দিদি, তোমার যেদিন ইচ্ছা হবে আমাকে ডেকে পাঠিও, আমি নিজে এসে তোমার গান শুনে যাব। আমাকে বলিল, তুমি কীর্তন শুনতে এত ভালোবাসো, কই আমাকে তো সে কথা কখনো বলনি। উত্তর দিলাম, কেন বলবো তোমাকে? গঙ্গামাটিতে অসুখে যখন শয্যাগত, দুপুরবেলাটা কাটত শুকনো শূন্য মাঠের পানে চেয়ে। দুর্ভর সন্ধ্যা কিছুতে একলা কাটতে চাইত না। রাজলক্ষ্মী চট করিয়া আমার মুখে হাত চাপা দিয়া ফেলিল। কহিল, আর যদি বলো পায়ে মাথা খুঁড়ে মরব। তারপর নিজেই অপ্রতিভ হইয়া হাত সরাইয়া বলিল, কমললতা দিদি, বলে এসো তো ভাই তোমার বড় গোসাইজিকে, আজ বাবাজি মশাইয়ের কীর্তনের পরে আমি ঠাকুরদের গান শোনাব। কমললতা সন্দিগ্ধ কণ্ঠে বলিল, কিন্তু বাবাজিরা বড় খুঁতখুঁতে ভাই। রাজলক্ষ্মী কহিল, তা হোক গে, ভগবানের নাম তো হবে। বিগ্রহ মূর্তিগুলিকে হাত দিয়া দেখাইয়া হাসিয়া বলিল, ওরা হয়তো খুশি হবেন, বাবাজিদের জন্যও তত ভাবি না দিদি, কিন্তু আমার এই দুর্বাসা ঠাকুরটি প্রসন্ন হলে বাঁচি। বলিলাম, হলে কিন্তু বকশিস পাবে। রাজলক্ষ্মী সভয় বলিল, রক্ষে করো গোসাই, সকলের সম্মুখে যেন বকশিস দিতে এসো না, তোমার অসাধ্য কাজ নেই। শুনিয়া বৈষ্ণবীরা হাসিতে লাগিল।
পদ্মা খুশি হইলেই হাততালি দেয়, বলিল, আমি বুঝেছি। কমলতা তাহার প্রতি সস্নেহে চাহিয়া সহাস্যে কহিল, দূর হ পোড়ার মুখী, চুপ কর। রাজলক্ষ্মীকে কহিল, নিয়ে যাও তো ভাই ওকে, কি জানি হঠাৎ কি একটা বলে বসবে। ঠাকুরের সন্ধ্যারতির পরে কীর্তনের আসর বসিল। আজ আলো জ্বলিল অনেকগুলা। মুরারিপুর আখড়া বৈষ্ণব সমাজের নিতান্ত অখ্যাত নয়। নানা স্থান হইতে কীর্তনিয়া বৈরাগীর দল আসিয়া জুটিলে এরূপ আয়োজন প্রায়ই হয়। মঠে সর্বপ্রকার বাদ্যযন্ত্রই মজুত আছে। দেখিলাম সেগুলা হাজির করা হইয়াছে। একদিকে বসিয়া বৈষ্ণবীগণ, সকলেই পরিচিত। অন্যদিকে উপবিষ্ট অজ্ঞাত কুলশীল অনেকগুলি বৈরাগী মূর্তি, নানা বয়স ও নানা চেহারার। মাঝখানে সমাসীন বিখ্যাত মনোহর দাস ও তাহার মৃদঙ্গবাদক। আমার ঘরের অধুনা দখলিকার একজন ছোকরা বাবাজি দিতেছে হারমোনিয়ামের সুর। এটা প্রচার হইয়াছে যে এক একজন সম্ভ্রান্ত গৃহের মহিলা আসিয়াছেন কলিকাতা হইতে, তিনি গাহিবেন গান। তিনি যুবতী, তিনি রূপসী, তিনি বিত্তশালিনী। তাহার সঙ্গে আসিয়াছে দাস দাসী, আসিয়াছে বহুবিধ খাদ্য সম্ভার, আর আসিয়াছে কে এক নতুন গোসাই, সে নাকি এই দেশেরই এক ভবঘুরে। মনোহর দাসের কীর্তনের ভূমিকা ও গৌরচন্দ্রিকার মাঝামাঝি একসময় রাজলক্ষ্মী আসিয়া কমললতার কাছে বসিল। হঠাৎ বাবাজি মশাইয়ের গলাটা একটু কাঁপিয়াই সামলাইয়া গেল, এবং মৃদঙ্গের বোলটা যে কাটিল না, সে নিতান্তই একটা দৈবাতের লীলা। শুধু দ্বারিকা দাস দেয়ালে ঠেস দিয়া যেমন চোখ বুজিয়াছিলেন তেমনই রহিলেন। কি জানি হয়তো জানিতেই পারিলেন না কে আসিল আর কে আসিল না। রাজলক্ষ্মী পরিয়া আসিয়াছে একখানা নীলাম্বরী শাড়ি, তাহারই সরু জরির পাড়ের সঙ্গে এক হইয়া মিশিয়াছে গায়ের নীল রঙের জামা। আর সব তেমনই আছে, কেবল সকালের উড়ে পাণ্ডার পরিকল্পিত কপালের ছাপ ছোপ এবেলা অনেকখানি মুছিয়াছে। অবশিষ্ট যা আছে সে যেন আশ্বিনের ছেঁড়া খোঁড়া মেঘ, নীল আকাশে কখন মিলাইল বলিয়া। অতি শিষ্ট শান্ত মানুষ আমার প্রতি কটাক্ষেও চাহিল না, যেন চেনেই না। তবু যে কেন একটুখানি হাসি চাপিয়া লইল সে সেই জানে, কিংবা আমারও ভুল হইতে পারে, অসম্ভব নয়। আজ বাবাজি মশাইয়ের গান জমিল না, কিন্তু সে তাঁর দোষে নয়, লোকগুলোর অধীরতায়। দারিকদাস চোখ চাহিয়া রাজলক্ষ্মীকে আহ্বান করিয়া বলিলেন, দিদি, আমার ঠাকুরদের এবার তুমি কিছু নিবেদন করে শোনাও, শুনে আমরাও ধন্য হই। রাজলক্ষ্মী সেই দিকে মুখ করিয়া ফিরিয়া বসিল। দ্বারিকা দাস খোলটার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওটায় কোনো বাধা জন্মাবে না তো? রাজলক্ষ্মী কহিল, না। শুনিয়া শুধু তিনি নয়, মনোহর দাসও মনে মনে কিছু বিস্ময় বোধ করিলেন, কারণ সাধারণ মেয়েদের কাছে এতটা বোধ করি তাহারা আশা করেন না। গান শুরু হইল। সংকোচের জরিমা, অজ্ঞতার দ্বিধা কোথাও নাই। নিঃসংশয়ের কণ্ঠ অবাধ জলস্রোতের ন্যায় বহিয়া চলিল। এ বিদ্যায় সে সুশিক্ষিতা জানি, এ ছিল তাহার জীবিকা। কিন্তু বাংলার নিজস্ব সঙ্গীতের এই ধারাটাও সে যে এত যত্ন করিয়া আয়ত্ত করিয়াছে তাহা ভাবি নাই। প্রাচীন ও আধুনিক বৈষ্ণব কবিগণের এত বিভিন্ন পদাবলী যে তাহার কণ্ঠস্থ তাহা কে জানিত? শুধু সুরে তালে লয় নয়, বাক্যের বিশুদ্ধতায়, উচ্চারণের স্পষ্টতায় এবং প্রকাশভঙ্গির মধুরতায় এই সন্ধ্যায় সে যে বিস্ময় সৃষ্টি করিল তাহা অভাবিত। পাথরের ঠাকুর তাহার সম্মুখে, পিছনে বসিয়া ঠাকুর দুর্বাসা। কাহাকে বেশি প্রসন্ন করিতে যে তাহার এই আরাধনা বলা কঠিন। গঙ্গামাটির অপরাধের এতটুকু স্খলনও যদি ইহাতে হয়, কি জানি এ কথা তাহার মনের মধ্যে আর ছিল কি না। সে গাহিতেছিল, একে পদ পঙ্কজ পঙ্কে বিভূষিত, কণ্ঠকে জড় জড় ভেল, তুয়া দর্শন আসে কুছু নাহি জানলু চিরদুখ অবদূরে গেল, তোহারি মুরলী যব শ্রবণে প্রবেশ হল, ছোড়নু গৃহ সুখ আশা, পন্থক দুঃখ তনুহ করি না গনুনু কহ তহি গোবিন্দ দাস।
বড় গোসাইজির চোখে ধারা বহিতেছিল। তিনি আবেশ ও আনন্দের প্রেরণায় উঠিয়া দাঁড়াইয়া বিগ্রহের কণ্ঠ হইতে মল্লিকার মালা তুলিয়া লইয়া রাজলক্ষ্মীর গলায় পরাইয়া দিলেন। বলিলেন, প্রার্থনা করি তোমার সমস্ত অকল্যাণ যেন দূর হয় ভাই। রাজলক্ষ্মী হেঁট হইয়া তাহাকে নমস্কার করিল। তারপরে উঠিয়া আমার কাছে আসিয়া পায়ের ধুলা সকলের সম্মুখে মাথায় লইল। চুপি চুপি বলিল, এ মালা তোলা রইল। বকশিসের ভয় না দেখালে এখানেই তোমার গলায় পরিয়ে দিতুম, বলিয়াই চলিয়া গেল। গানের আসর শেষ হইল। মনে হইল জীবনটা যেন আজ সার্থক হইল। ক্রমশ প্রসাদ বিতরণের আয়োজন আরম্ভ হইল। তাহাকে অন্ধকারে একটু আড়ালে ডাকিয়া আনিয়া বলিলাম, ও মালা রেখে দাও, এখানে নয়, বাড়ি ফিরে গিয়ে তোমার হাত থেকে পড়ব। রাজলক্ষ্মী বলিল, এখানে ঠাকুর বাড়িতে পড়ে ফেললে আর খুলতে পারবে না, এই বুঝি ভয়? আমি কহিলাম, না, ভয় আর নেই, সে ঘুচেছে। সমস্ত পৃথিবী আমার থাকলে তোমাকে আজ তা দান করতাম। সে কহিল, উহ, কি দাতা, সে তো তোমারই থাকতো গো। বলিলাম, তোমাকে আজ অসংখ্য ধন্যবাদ। জিজ্ঞাসা করিল, কেন বলো তো? বলিলাম, আজ মনে হচ্ছে তোমার আমি যোগ্য নই। রূপে গুণে রসে বিদ্যায় বুদ্ধিতে স্নেহে সৌজন্যে পরিপূর্ণ যে ধন আমি অযাচিত পেয়েছি, সংসারে তার তুলনা নেই। নিজের অযোগ্যতায় লজ্জা পাই লক্ষ্মী, তোমার কাছে সত্যই আমি বড় কৃতজ্ঞ। রাজলক্ষ্মী বলিল, এবার কিন্তু সত্যই আমি রাগ করব। আমি কহিলাম, তা করো। ভাবি, এ ঐশ্বর্য আমি রাখব কোথায়? সে কহিল, কেন, চুরি যাবার ভয় নাকি? আমি কহিলাম, না, সে মানুষ তো চোখে দেখতে পায় না লক্ষ্মী, চুরি করে তোমাকে ধরে রাখবার মতো বড় জায়গাই বা সে বেচারা পাবে কোথায়? রাজলক্ষ্মী উত্তর দিল না। হাতটা আমার টানিয়া ক্ষণকাল বুকের কাছে ধরিয়া রাখিল। তারপরে বলিল, এমন করে মুখোমুখি অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকে হাসবে যে। কিন্তু ভাবছি রাত্রে তোমাকে শুতে দিই কোথায়, জায়গা তো নেই। আমি কহিলাম, না থাক, যেখানে হোক শুয়ে রাত্রিটা কাটবেই। সে কহিল, তা কাটবে, কিন্তু শরীর তো ভালো নয়, অসুখ করতে পারে যে। আমি কহিলাম, তোমার ভাবনা নেই, ওরা ব্যবস্থা একটা করবেই। রাজলক্ষ্মী চিন্তার সুরে বলিল, দেখছি তো সব, ব্যবস্থা কি করবে জানি নে, কিন্তু ভাবনা নেই আমার, আছে ওদের। এসো, যা হোক দুটি খেয়ে শুয়ে পড়বে। বাস্তবিক লোকের ভিড়ে শোবার স্থান ছিল না। সে রাত্রে কোনো মতে একটা খোলা বারান্দায় মশারি টাঙাইয়া আমার শয়নের ব্যবস্থা হইল। রাজলক্ষ্মী খুঁতখুঁত করিতে লাগিল। হয়তোবা রাত্রে মাঝে মাঝে আসিয়া দেখিয়া গেল, কিন্তু আমার ঘুমের বিঘ্ন ঘটিল না। পরদিন শয্যা ত্যাগ করিয়া দেখিতে পাইলাম রাশিকৃত ফুল তুলিয়া উভয়ে ফিরিয়া আসিল। আমার পরিবর্তে কমললতা আজ রাজলক্ষ্মীকেই সঙ্গী করিয়াছিল। সেখানে নির্জনে তাহাদের কি কথা হইয়াছে জানি না, কিন্তু আজ তাহাদের মুখ দেখিয়া আমি ভারী তৃপ্তি লাভ করিলাম। যেন কত দিনের বন্ধু দুজনে, তাহারা কত কালের আত্মীয়। কাল উভয়ে একত্রে এক শয্যায় শয়ন করিয়াছিল। জাতের বিচার সেখানে প্রতিবন্ধক ঘটায় নাই। একজন অপরের হাতে খায় না এই লইয়া কমললতা আমার কাছে হাসিয়া বলিল, তুমি ভেবো না গোসাই, সে বন্দোবস্ত আমাদের হয়ে গেছে। আসছে বারে আমি বড় বোন হয়ে জন্মে ওর দুটি কান ভালো করে মুলে দেব। রাজলক্ষ্মী বলিল, তার বদলে আমিও একটা শর্ত করিয়ে নিয়েছি গোসাই, যদি মরি ওকে বোষ্টমগিরি ইস্তফা দিয়ে তোমার সেবায় নিযুক্ত হতে হবে। তোমাকে ছেড়ে আমি মুক্তি পাবো না সে খুব জানি, তখন ভূত হয়ে দিদির ঘাড়ে চাপব, সেই সিন্ধবাদের দৈত্যের মতো। কাঁধে বসে সব কাজ ওকে দিয়ে করিয়ে নিয়ে তবে ছাড়ব। কমললতা সহাস্যে কহিল, তোমার মোড়ে কাজ নেই ভাই, তোমাকে কাঁধে নিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবো না। সকালে চা খাইয়া বাহির হইলাম গহরের খোঁজে। কমললতা আসিয়া বলিল, বেশি দেরি করো না গোসাই, আর তাকেও সঙ্গে এনো,
এদিকে একজন বামুন ধরে এনেছি আজ ঠাকুরের ভোগ রাঁধতে, যেমন নোংরা তেমনই কুঁড়ে। রাজলক্ষ্মী সঙ্গে গেছে তার সাহায্য করতে। আমি বলিলাম, ভালো করনি। রাজলক্ষ্মীর আজ খাওয়া হবে বটে, কিন্তু তোমার ঠাকুর থাকবে উপবাসী। কমললতা সভায় জিভ কাটিয়া বলিল, অমন কথা বলো না গোসাই, সে কানে শুনলে এখানে আর জল গ্রহণ করবে না। হাসিয়া বলিলাম, 24 ঘন্টাও কাটেনি কমললতা, কিন্তু তাকে তুমি চিনেছ। সেও হাসিয়া বলিল, হ্যাঁ গোসাই, চিনেছি। শতলক্ষেও এমন মানুষ তুমি একটিও খুঁজে পাবে না ভাই, তুমি ভাগ্যবান। গহরের দেখা মিলিল না, সে বাড়ি নাই। তাহার এক বিধবা মামাতো ভগিনী থাকে সুনাম গ্রামে। নবীন জানাইল সে দেশে কি এক নতুন ব্যাধি আসিয়াছে, লোক মরিতেছে বিস্তর। দরিদ্র আত্মীয়া ছেলেপুলে লইয়া বিপদে পড়িয়াছে, তাই সে গিয়াছে চিকিৎসা করাইতে। আজ 10-12 দিন সংবাদ নাই। নবীন ভয় সারা হইয়াছে, কিন্তু কোনো পথ তাহার চোখে পড়িতেছে না। হঠাৎ হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিল, আমার বাবু বোধ হয় আর বেঁচে নেই। মুখ্যু চাষা মানুষ আমি, কখনো গাঁয়ের বার হইনি। কোথায় সে দেশ কোথা দিয়ে যেতে হয় জানি নে। নইলে ঘর সংসার সব ভেসে গেলেও নবীন নাকি থাকে এখনো বাড়ি বসে। চক্রবর্তী মশাইকে দিন রাত সাধছি, ঠাকুর দয়া করো, তোমাকে জমি বেচে আমি 100 টাকা দেব, আমাকে একবার নিয়ে চলো। কিন্তু বিটলে বামুন নড়লে না। কিন্তু এও বলে রাখছি বাবু, আমার মনিব যদি যায় মারা, চক্রবর্তীকে ঘরে আগুন দিয়ে আমি পোড়াবো, তারপর সেই আগুনে নিজে মরবো আত্মহত্যা করে। অত বড় নেমক হারামকে আমি জ্যান্ত রাখবো না। তাহাকে সান্ত্বনা দিয়া জিজ্ঞাসা করিলাম, জেলার নাম জানো নবীন? নবীন কহিল, কেবল শুনেছি গাঁখানা আছে নাকি নদে জেলার কোন একটেরে, স্টেশন থেকে অনেক দূর যেতে হয় গরুর গাড়িতে। বলিল, চক্রবর্তী জানে, কিন্তু বামুন তাও বলতে চায় না। নবীন পুরাতন চিঠিপত্র সংগ্রহ করিয়া আনিল, কিন্তু সে সকল হইতে কোনো হদিশ মিলিল না। কেবল মিলিল এই খবরটা যে 2 মাস পূর্বেও বিধবা মেয়ের বিয়ে বাবদ চক্রবর্তী 102 টাকা গহরের কাছে আদায় করিয়াছে। বোকা গহরের অনেক টাকা, সুতরাং অক্ষম দরিদ্রেরা ঠকাইবেই। এ লইয়া ক্ষোভ করা বৃথা, কিন্তু এত বড় শয়তানিও সচরাচর চোখে পড়ে না। নবীন বলিল, বাবু মরলেই ওর ভালো, একেবারে নির্ঝঞ্ঝাট হয়ে বাঁচে, 1 পয়সাও আর ধার শোধ করতে হয় না। অসম্ভব নয়। গেলাম দুজনে চক্রবর্তীর গৃহে। এমন বিনয়ী সদালাপী পর দুঃখ কাতর ভদ্র ব্যক্তি সংসারে দুর্লভ। কিন্তু বৃদ্ধ হইয়া স্মৃতিশক্তি তাহার এত ক্ষীণ হইয়াছে যে কিছুই তাহার মনে পড়িল না, এমনকি জেলার নাম পর্যন্ত না। বহু চেষ্টায় একটা টাইম টেবিল সংগ্রহ করিয়া উত্তর ও পূর্ববঙ্গের সমস্ত রেল স্টেশন একে একে পড়িয়া গেলাম, কিন্তু স্টেশনের আদ্যাক্ষর পর্যন্ত তিনি স্মরণ করিতে পারিলেন না। দুঃখ করিয়া বলিলেন, লোকে কত কি জিনিসপত্র টাকা করি ধার বলে চেয়ে নিয়ে যায় বাবা, মনে করিতে পারি নে। আদায়ও হয় না। মনে মনে বলি, মাথার উপর ধর্ম আছেন, তিনি এর বিচার করবেন। নবীন আর সহিতে পারিল না, গর্জন করিয়া উঠিল, হ্যাঁ, তিনি তোমার বিচার করবেন, না করেন করব আমি। চক্রবর্তী স্নেহার্দ্র মধুর কণ্ঠে বলিলেন, নবীন, মিছে রাগ করিস কেন দাদা, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, পারলে কি আর এটুকু করি নে? গহর কি আমার পর, সে যে আমার ছেলের মতো রে। নবীন কহিল, সেসব আমি জানি নে, তোমাকে শেষবারের মতো বলছি, বাবুর কাছে আমাকে নিয়ে যাবে তো চলো, নইলে যেদিন তার মন্দ খবর পাবো সেদিন রইলে তুমি আর আমি। চক্রবর্তী প্রত্যুত্তরে ললাটে করাঘাত করিয়া শুধু বলিলেন, কপাল নবীন, কপাল, নইলে তুই আমাকে এমন কথা বলিস।
অতএব পুনরায় দুজনে ফিরিয়া আসিলাম। বাটির বাহিরে দাঁড়াইয়া আমি ক্ষণকাল আশা করিলাম অনুতপ্ত চক্রবর্তী যদি এখনো ফিরিয়া ডাকে, কিন্তু কোনো সাড়া আসিল না। দ্বারের ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিলাম চক্রবর্তী পোড়া কালিকাটা ঢালিয়া ফেলিয়া নিবিষ্ট চিত্তে তামাক সাজিতে বসিয়াছে। গহরের সংবাদ পাইবার উপায় চিন্তা করিতে করিতে আখড়ায় ফিরিয়া আসিয়া যখন পৌঁছিলাম, তখন বেলা প্রায় 3টা। ঠাকুর ঘরের বারান্দায় মেয়েদের ভিড় জমিয়াছে। বাবাজিরা কেহ নাই, সম্ভবত সুপ্রচুর প্রসাদ সেবার পরিশ্রমে নির্জীব হইয়া কোথাও বিশ্রাম করিতেছেন। রাত্রিকালে আর এক দফা লড়িতে হইবে, তাহার বল সঞ্চয়ের প্রয়োজন। উঁকি মারিয়া দেখিলাম ভিড়ের মাঝখানে বসিয়া এক গণক। পাঁজি, পুঁথি, খড়ি, সেলেট, পেন্সিল প্রভৃতি গণনার যাবতীয় উপকরণ তাহার কাছে। আমার প্রতি সর্বাগ্রে চোখ পড়িল পদ্মার। সে চেঁচাইয়া উঠিল, নতুন গোসাই এসেছে। কমলতা বলিল, তখনই জানি গহর গোসাই তোমাকে অমনি ছেড়ে দেবে না। কি খেলে সে? রাজলক্ষ্মী তাহার মুখ চাপিয়া ধরিল। থাক দিদি, ও আর জিজ্ঞাসা করো না। কমলতা তাহার হাত সরাইয়া দিয়া বলিল, রোদ্দুরে মুখ শুকিয়ে গেছে, রাজ্যের ধুলো বালি উঠেছে মাথায়, স্নান টান হয়েছে তো? রাজলক্ষ্মী বলিল, তেল ছোঁড় না, হলেও তো বোঝা যাবে না দিদি। অবশ্য সর্বপ্রকার চেষ্টাই নবীন করিয়াছে, কিন্তু আমি স্বীকার করি নাই। অস্নাত অভুক্তই ফিরিয়া আসিয়াছি। রাজলক্ষ্মী মহানন্দে কহিল, গণক ঠাকুর আমার হাত দেখে বলেছে আমি রাজরানী হব। আমি জিজ্ঞাসা করিলাম, কি দিলে? পদ্মা বলিয়া দিল, 5 টাকা। রাজলক্ষ্মীর দিদি আঁচলে বাঁধা ছিল। আমি হাসিয়া বলিলাম, আমাকে দিলে আমি তার চেয়েও ভালো বলতে পারতাম। গণক উড়িয়া ব্রাহ্মণ, বেশ বাংলা বলিতে পারে, বাঙালি বলিলেই হয়। সেও হাসিয়া কহিল, না মশাই, টাকার জন্য নয়, টাকা আমি অনেক রোজগার করি। সত্যি এমন ভালো হাত আমি আর দেখিনি। দেখবেন আমার হাত দেখা কখনো মিথ্যে হবে না। আমি বলিলাম, ঠাকুর, হাত না দেখে কিছু বলতে পারো কি? সে কহিল, পারি। একটা ফুলের নাম করুন। বলিলাম, শিমুল ফুল। গণক হাসিয়া কহিল, শিমুল ফুলই সই। আমি এর থেকেই বলে দেব আপনি কি চান। এই বলিয়া সে খড়ি দিয়া মিনিট 2 আঁক কষিয়া হিসাব করিয়া বলিল, আপনি চান একটা খবর জানতে। আমি জিজ্ঞাসা করিলাম, কি খবর? সে আমার প্রতি চাহিয়া বলিতে লাগিল, না, মামলা মকদ্দমা নয়, আপনি কোনো লোকের খবর পেতে চান। আমি জিজ্ঞাসা করিলাম, খবরটা বলতে পারো ঠাকুর? সে কহিল, পারি। খবর ভালো, 2-1 দিনেই জানতে পারবেন। শুনিয়া মনে মনে একটু বিস্মিত হইলাম, এবং আমার মুখ দেখিয়া সকলেই তাহা অনুমান করিল। রাজলক্ষ্মী খুশি হইয়া বলিল, দেখলে তো, আমি বলছি ইনি খুব ভালো গোনেন, কিন্তু তোমরা কিছুই বিশ্বাস করতে চাও না, হেসে উড়িয়ে দাও। কমললতা বলিল, অবিশ্বাস কিসের? নতুন গোসাই, দেখাও তো ভাই তোমার হাতটা একবার ঠাকুরকে। আমি করতল প্রসারিত করিয়া ধরিতে গণক নিজের হাতে লইয়া মিনিট 2-3 সযত্নে পর্যবেক্ষণ করিল, হিসাব করিল। তারপরে বলিল, মশাই, আপনার তো দেখি মস্ত ফাঁড়া। আমি জিজ্ঞাসা করিলাম, ফাঁড়া কবে? সে কহিল, খুব শীঘ্র, মরণ বাঁচনের কথা। চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মীর মুখে আর রক্ত নাই, ভয়ে সাদা হইয়া গিয়াছে। গণক আমার হাতটা ছাড়িয়া রাজলক্ষ্মীকে বলিল, দেখি মা, তোমার হাতটা আর একবার। সে কহিল, না, আমার আর হাত দেখতে হবে না, হয়েছে। তাহার তীব্র ভাবান্তর অত্যন্ত স্পষ্ট। চতুর গণক তৎক্ষণাৎ বুঝিল হিসাবে তাহার ভুল হয় নাই। বলিল, আমি তো দর্পণ মাত্র মা, ছায়া যা পড়বে তাই আমার মুখে ফুটবে, কিন্তু রুষ্ট গ্রহকেও শান্ত করা যায়, তার ক্রিয়া আছে। সামান্য 10-20 টাকা খরচের ব্যাপার মাত্র। তুমি আমাদের কলকাতার বাড়িতে যেতে পারো? সে কহিল, কেন পারবো না মা, নিয়ে গেলেই পারি। রাজলক্ষ্মী কহিল, আচ্ছা,
দেখিলাম তাহার গ্রহের কোপের প্রতি পুরা বিশ্বাস আছে, কিন্তু তাহাকে প্রসন্ন করার সম্বন্ধে যথেষ্ট সন্দেহ। কমললতা বলিল, চলো গোসাই, তোমার চা তৈরি করে দিই গে, খাবার সময় হয়েছে। রাজলক্ষ্মী কহিল, আমি তৈরি করে আনছি দিদি, তুমি ওর বসবার জায়গাটা একটু ঠিক করে দাও গে। রতনকে বলো তামাক দিতে, কাল থেকে তার ছায়া দেখবার জো নেই। অন্যান্য সকলেই গণৎকার লইয়া কলরব করিতে লাগিল। আমরা চলিয়া আসিলাম। দক্ষিণের খোলা বারান্দায় আমার দড়ির খাট। রতন ঝাড়িয়া ঝুরিয়া দিল, তামাক দিল, মুখ হাত ধোবার জল আনিয়া দিল। কাল সকাল হইতে বেচারার খাটুনির বিরাম নাই, অথচ কর্ত্রী বলিলেন তাহার ছায়া পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। ফাঁড়া আমার আসন্ন, কিন্তু রতনকে জিজ্ঞাসা করিলে সে নিশ্চয়ই বলিত, আজ্ঞে না, ফাঁড়া আপনার নয়, আমার। কমললতা নিচে বারান্দায় বসিয়া গহরের সংবাদ জিজ্ঞাসা করিতেছিল। রাজলক্ষ্মী চা লইয়া আসিল। মুখ অত্যন্ত ভারী, সুমুখের টুলে বাটিটা রাখিয়া দিয়া কহিল, দেখো, তোমাকে 100 বার বলেছি বনে জঙ্গলে ঘুরে বেরিও না, বিপদ ঘটতে কতক্ষণ। তোমাকে গলায় কাপড় দিয়ে হাত জোর করছি, কথাটা আমার শোনো। এতক্ষণ চা তৈরি করিতে বসিয়া রাজলক্ষ্মী বোধ হয় ইহাই ভাবিয়া স্থির করিয়াছিল, খুব শীঘ্র অর্থে আর কি হইতে পারে। কমললতা আশ্চর্য হইয়া কহিল, বনে জঙ্গলে গোসাই আবার কখন গেল? রাজলক্ষ্মী বলিল, কখন গেলে সে কি আমি দেখে রেখেছি দিদি? আমার কি সংসারে আর কাজ নেই? আমি বলিলাম, ও দেখেনি, ওর অনুমান। গণক বেটা আচ্ছা বিপদ ঘটিয়ে গেল। শুনিয়া রতন আর এক দিকে মুখ ফিরাইয়া একটু দ্রুত পদেই প্রস্থান করিল। রাজলক্ষ্মী বলিল, গণকের দোষটা কি? সে যা দেখবে তাই তো বলবে। পৃথিবীতে ফাঁড়া বলে কি কথা নেই? বিপদ কারো কখনো ঘটে না নাকি? এই সকল প্রশ্নের উত্তর দিতে যাওয়া বৃথা। কমললতাও রাজলক্ষ্মীকে চিনিয়াছে, সেও চুপ করিয়া রহিল। চায়ের বাটিটা আমি হাতে করা মাত্র রাজলক্ষ্মী কহিল, অমনি দুটো ফল আর মিষ্টি নিয়ে আসি গে। বলিলাম, না। সে কহিল, না কেন? না ছাড়া হ্যাঁ বলতে কি ভগবান তোমাকে দেননি? কিন্তু আমার মুখের দিকে চাহিয়া সহসা অধিকতর উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল, তোমার চোখ দুটো তো রাঙা দেখাচ্ছে কেন? পচা নদীর জলে নিয়ে আসনি তো? আমি কহিলাম, না, স্নান আজ করিনি। সে জিজ্ঞাসা করিল, কি খেলে সেখানে? আমি কহিলাম, খাইনি কিছুই, ইচ্ছেও হয়নি। কি ভাবিয়া কাছে আসিয়া সে আমার কপালের উপর হাত রাখিল। তারপরে জামার ভিতরে আমার বুকের কাছে সেই হাতটা প্রবিষ্ট করাইয়া দিয়া বলিল, যা ভেবেছি ঠিক তাই। কমল দিদি, দেখো তো, এর গাটা গরম বোধ হচ্ছে না? কমললতা ব্যস্ত হইয়া উঠিয়া আসিল না, কহিল, হলই বা একটু গরম রাজু, ভয় কি? সে নামকরণে অত্যন্ত পটু। এই নতুন নামটা আমারও কানে গেল। রাজলক্ষ্মী বলিল, তার মানে জ্বর যে দিদি? কমললতা কহিল, তাই যদি হয়ে থাকে, তোমরা জলে এসে তো পড়নি, এসেছ আমাদের কাছে, আমরাই তার ব্যবস্থা করব ভাই, তোমার কিছু চিন্তা নেই। নিজের এই অসঙ্গত ব্যাকুলতায় অপরের অবিচলিত শান্ত কণ্ঠ রাজলক্ষ্মীকে প্রকৃতিস্থ করিল। সে লজ্জা পাইয়া কহিল, তাই বলো দিদি। একে এখানে ডাক্তার বুদ্ধি নেই, তাতে বারবার দেখেছি ওর কিছু একটা হলে সহজে সারে না, ভারী ভোগায়। আবার কোথা থেকে এসে ওই গণক্কার পোড়ার মুখ ভয় দেখিয়ে দিলে। কমললতা কহিল, দেখালেই বা? রাজলক্ষ্মী কহিল, না ভাই দিদি, আমি দেখেছি কি না, ওদের ভালো কথা ফলে না, কিন্তু মন্দটি ঠিক খেটে যায়। কমললতা স্মিত হাস্যে কহিল, ভয় নেই রাজু, এক্ষেত্রে খাটবে না। সকাল থেকে মশাই রোদ্দুরে অনেক ঘোরাঘুরি করেছে, তাতে সময়ে স্নানাহার হয়নি, তাই হয়তো গাটা একটু তপ্ত হয়েছে, কাল সকালে থাকবে না। লালুর মা আসিয়া কহিল, মা, রান্নাঘরে বামুন ঠাকুর তোমাকে ডাকছে। যাই বলিয়া সে কমললতার প্রতি একটা সকৃতজ্ঞ দৃষ্টিপাত করিয়া চলিয়া গেল। আমার রোগের সম্বন্ধে কমললতার কথাই ফলিল। জ্বরটা ঠিক সকালেই
গেল না বটে, কিন্তু দু একদিনেই সুস্থ হইয়া উঠিলাম। কিন্তু এই ব্যাপারে আমাদের ভিতরের কথাটা কমলতা টের পাইল, এবং আরও একজন বোধহয় পাইলেন, তিনি বড় গোসাইজি নিজে। যাবার দিন আমাদের আড়ালে ডাকিয়া কমলতা জিজ্ঞাসা করিল, গোসাই, তোমাদের বিয়ের বছরটি মনে আছে ভাই? নিকটেই দেখি একটা থালায় ঠাকুরের প্রসাদী চন্দন ও ফুলের মালা। প্রশ্নের জবাব দিল রাজলক্ষ্মী, বলিল, উনি ছাই জানেন, জানি আমি। কমলতা হাসি মুখে কহিল, এ কি রকম কথা যে একজনের মনে রইল আর একজনের রইল না? রাজলক্ষ্মী বলিল, খুব ছোট বয়সে কি না, তাই। ওর তখনও ভালো জ্ঞান হয়নি, কিন্তু উনি যে বয়সে বড়, রাজু। ইহ, ভারী বড়, মোটে 5-6 বছরের। আমার বয়স তখন 8-9 বছর। একদিন গলায় মালা পরিয়ে দিয়ে মনে মনে বললুম, আজ থেকে তুমি হলে আমার বর, বর, বর। এই বলিয়া আমাকে ইঙ্গিতে দেখাইয়া কহিল, কিন্তু ও রাক্ষস তখনই আমার মালা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললে। কমললতা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ফুলের মালা খেয়ে ফেললে কি করে? আমি বলিলাম, ফুলের মালা নয়, পাকা বইঁচি ফলের মালা, সে যাকে দেবে সেই খেয়ে ফেলবে। কমললতা হাসিতে লাগিল। রাজলক্ষ্মী বলিল, কিন্তু সেই থেকে শুরু হলো আমার দুর্গতি। ওকে ফেললুম হারিয়ে, তারপরের কথা আর জানতে চেও না দিদি। কিন্তু লোকে যা ভাবে তাও না, তারা কত কী না ভাবে। তারপরে অনেক দিন কেঁদে কেঁদে হাতড়ে বেড়ালাম খুঁজে খুঁজে। তখন ঠাকুরের দয়া হলো, যেমন নিজে দিয়েও হঠাৎ একদিন কেড়ে নিয়েছিলেন, তেমনি অকস্মাৎ আর একদিন হাতে হাতে ফিরিয়ে দিয়ে গেলেন। এই বলিয়া সে উদ্দেশ্যে তাহাকে প্রণাম করিল। কমলতা বলিল, সেই ঠাকুরের মালাচন্দন বড় গোসাই দিয়েছেন পাঠিয়ে। আজ ফিরে যাবার দিনে তোমরা দুজনকে দুজনে পরিয়ে দাও। রাজলক্ষ্মী হাত জোর করিয়া বলিল, ওর ইচ্ছে উনি জানেন, কিন্তু আমাকেও আদেশ করো না। আমার ছেলেবেলার সে রাঙা মালা আজও চোখ বুজলে ওর সেই কিশোর গলায় দুলছে দেখতে পাই। ঠাকুরের দেওয়া আমার সেই মালাই চিরদিন থাক দিদি। বলিলাম, কিন্তু সে মালা তো খেয়ে ফেলেছিলাম। রাজলক্ষ্মী বলিল, হ্যাঁ গো রাক্ষস, এইবার আমাকে শুদ্ধ খাও। এই বলিয়া সে হাসিয়া চন্দনের বাটিতে সব কয়টি আঙুল ডুবাইয়া আমার কপালে ছাপ মারিয়া দিল। সকলে দারিক দাসের ঘরে গেলাম দেখা করিতে। তিনি কি একটা গ্রন্থ পাঠে নিযুক্ত ছিলেন। আদর করিয়া বলিলেন, এসো ভাই, বসো। রাজলক্ষ্মী মেজেতে বসিয়া বলিল, বসবার যে আর সময় নেই গোসাই, অনেক উপদ্রব করেছি। যাবার আগেই তাই নমস্কার জানিয়ে তোমার ক্ষমা ভিক্ষে করতে এলুম। গোসাই বলিলেন, আমরা বৈরাগী মানুষ, ভিক্ষে নিতেই পারি, দিতে পারবো না ভাই। কিন্তু আবার কবে উপদ্রব করতে আসবে বলো তো দিদি? আশ্রমটি যে আজ অন্ধকার হয়ে যাবে। কমললতা বলিল, সত্যি কথা গোসাই, সত্যিই মনে হবে বুঝি আজ কোথাও আলো জ্বলেনি, সব অন্ধকার হয়ে আছে। বড় গোসাই বলিলেন, গানে আনন্দে হাসিতে কৌতুকে এ কয়দিন মনে হচ্ছিল যেন চারিদিকে আমাদের বিদ্যুতের আলো জ্বলছে। এমন আর কখনো দেখিনি। আমাকে বলিলেন, কমলতা নাম দিয়েছে নতুন গোসাই, আর আমি নাম দিলাম আজ আনন্দময়ী। এইবার তাহার উচ্ছ্বাসে আমাকে বাধা দিতে হইল। বলিলাম, বড় গোসাই, বিদ্যুতের আলোটাই তোমাদের চোখে লাগলো, কিন্তু তার কর্কর ধ্বনি যাদের দিবা রাত্র কর্ণরন্ধ্রে বসে, তাদের একটু জিজ্ঞাসা করো আনন্দময়ী সম্বন্ধে। অন্তত রতনের মতামতটা। রতন পিছনে দাঁড়াইয়াছিল, পলায়ন করিল। রাজলক্ষ্মী বলিল, ওদের কথা তুমি শুনো না গোসাই, ওরা দিন রাত আমায় হিংসা করে। আমার পানে চাহিয়া কহিল, এবার যখন আসব, এই রোগাপটকা অরসিক লোকটিকে ঘরে তালাবন্ধ করে আসব। ওর জ্বালায় কোথাও গিয়ে যদি আমার স্বস্তি আছে। বড় গোসাই বলিলেন, পারবে না আনন্দময়ী, পারবে না, ফেলে আসতে পারবে না। রাজলক্ষ্মী বলিল, নিশ্চয়ই পারব। সময় সময় আমার ইচ্ছে হয় গোসাই, যেন আমি শিগগিরই মরি। বড় গোসাই বলিলেন, এই ইচ্ছে তো বৃন্দাবনে একদিন তার মুখেও প্রকাশ পেয়েছে ভাই, কিন্তু পারেননি। হ্যাঁ আনন্দময়ী, কথাটি
তোমার কি মনে নেই? সখী, কারে দিয়ে যাব তারা, কানু সেবার কিবা জানে। বলিতে বলিতে তিনি যেন অন্যমনস্ক হইয়া পড়িলেন। কহিলেন, সত্য প্রেমের কতটুকুই বা জানি আমরা, কেবল ছলনায় নিজেদের ভোলাই বই তো নয়। কিন্তু তুমি জানতে পেরেছ ভাই, তাই বলি, তুমি যেদিন এ প্রেম শ্রীকৃষ্ণে অর্পণ করবে আনন্দময়ী। শুনিয়া রাজলক্ষ্মী যেন শিহরিয়া উঠিল। ব্যস্ত হইয়া তাহাকে বাধা দিয়া বলিল, এমন আশীর্বাদ করো না গোসাই, এ যেন না কপালে ঘটে। বরঞ্চ আশীর্বাদ করো এমনই হেসে খেলেই একদিন যেন ওকে রেখে মরতে পারি। কমললতা কথাটা সামলাইয়া লইতে বলিল, বড় গোসাই, তোমার ভালোবাসার কথাটাই বলেছেন রাজু, আর কিছু নয়। আমিও বুঝিয়াছিলাম অনুক্ষণ অন্য ভাবের ভাবুক দ্বারিকা দাস। তাহার চিন্তার ধারাটা সহসা আর এক পথে চলিয়া গিয়াছিল মাত্র। রাজলক্ষ্মী শুষ্ক মুখে বলিল, একে তো এই শরীর, তাতে একটা না একটা অসুখ লেগেই আছে। একগুয়ে লোক, কারো কথা শুনতে চান না। আমি দিনরাত কি ভয় ভয় যে থাকি দিদি, সে আর জানাবো কাকে। এইবার মনে মনে আমি উদ্বিগ্ন হইয়া উঠিলাম। যাবার সময় কথায় কথায় কোথাকার জল যে কোথায় গিয়া দাঁড়াইবে তাহার ঠিকানা নাই। আমি জানি আমাকে অবহেলায় বিদায় দেওয়ার যে মর্মান্তিক আত্মগ্লানি লইয়া এবার রাজলক্ষ্মী কাশী হইতে আসিয়াছে, সর্বপ্রকার হাস্য পরিহাসের অন্তরালেও কি একটা অজানা কঠিন দণ্ডের আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই ঘুচিতেছে না। সেইটা শান্ত করার অভিপ্রায় হাসিয়া বলিলাম, তুমি যতই কেননা লোকের কাছে আমার রোগা দেহের নিন্দে করো লক্ষ্মী, এ দেহের বিনাশ নেই। আগে তুমি না মরলে আমি মরছি নে নিশ্চয়। কথাটা সে শেষ করিতেও দিল না। খপ করিয়া আমার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, আমাকে ছুঁয়ে এদের সামনে তবে তুমি ৩ সত্যি করো, বলো এ কথা কখনো মিথ্যে হবে না। বলিতে বলিতেই উদ্গত অশ্রুতে ২ চক্ষু তাহার উপচাইয়া উঠিল। সবাই অবাক হইয়া রহিল। তখন লজ্জায় হাতটা আমার সে তাড়াতাড়ি ছাড়িয়া দিয়া জোর করিয়া হাসিয়া বলিল, ওই পোড়ার মুখ গণককারটা মিছিমিছি আমাকে এমনই ভয় দেখিয়ে রেখেছে যে। এ কথাটাও সে সম্পূর্ণ করিতে পারিল না, এবং মুখের হাসি ও লজ্জার বাধা সত্ত্বেও ফোঁটা ২ চোখের জল তাহার গালের উপরে গড়াইয়া পড়িল। আবার একবার সকলের কাছে একে একে বিদায় লওয়া হইল। বড় গোসাই কথা দিলেন, এবার কলিকাতায় গেলে আমাদের ওখানে তিনি পদার্পণ করিবেন, এবং পদ্মা কখনো শহর দেখে নাই, সেও সঙ্গে যাইবে। স্টেশনে পৌঁছাইয়া সর্বাগ্রে চোখে পড়িল সেই পোড়ার মুখ গণককার লোকটাকে। প্ল্যাটফর্মে কম্বল পাতিয়া বেশ জাঁকিয়া বসিয়াছে, আশেপাশে লোকও জুটিয়াছে। জিজ্ঞাসা করিলাম, ও সঙ্গে যাবে নাকি? রাজলক্ষ্মী সলজ্জ হাসি আর একদিকে চাহিয়া গোপন করিল, কিন্তু মাথা নাড়িয়া জানাইল সেও সঙ্গে যাইবে। বলিলাম, না, ও যাবে না। রাজলক্ষ্মী কহিল, কিন্তু ভালো না হোক মন্দ কিছু তো হবে না, আসুক না সঙ্গে। বলিলাম, না, ভালো মন্দ যাই হোক ও আসবে না। ওকে যা দেবার দিয়ে এখান থেকেই বিদায় করো। ওর গ্রহ শান্তি করার ক্ষমতা এবং সাধুতা যদি থাকে, যেন তোমার চোখের আড়ালেই করে। তবে তাই বলে দি, এই বলিয়া সে রতনকে দিয়া তাহাকে ডাকাইতে পাঠাইল। তাহাকে কি দিল জানি না, কিন্তু সে অনেকবার মাথা নাড়িয়া ও অনেক আশীর্বাদ করিয়া সহাস্য মুখে বিদায় গ্রহণ করিল। অনতি বিলম্বে ট্রেন আসিয়া উপস্থিত হইলে কলিকাতা অভিমুখে আমরাও যাত্রা করিলাম। ইতি শ্রীকান্ত উপন্যাসের ১১ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।